অন্যদিকে রিক ছাদের এক কোণে বসে আছে চুপচাপ। হালকা বাতাসে ওর চুলগুলো কিছুটা দুলছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। বুকের ভিতরটায় খুব জ্বলছে ওর। নিজের ভালোবাসাকে অন্য কারোর সঙ্গে দেখতে, নিজ উদ্যোগে তারই বাসর ঘর সাজাতে সাহস লাগে। সে সাহসটা ছিল ওর মধ্যে, কিন্তু বুকের জ্বালা তো কমবার নয়। হাতে একটা মদের বোতল। ইচ্ছে করছে খেতে, কিন্তু বারবার স্নিগ্ধার বারণ আর অনিমার অপছন্দের ব্যাপারটাই ওকে আটকে দিচ্ছে। বহুদিন যাবৎ খাওয়া হয় না। কিছু একটা ভেবে ওটা খুলে খেতে নিলেই পেছন থেকে স্নিগ্ধা হাত ধরে ফেললো। এরপর স্থির দৃষ্টিতে রিকের দিকে তাকিয়ে বলল, এটা কষ্ট কমাতে পারে না, বরং ভবিষ্যতে অনেক কষ্টের কারণ হয়। ফেলে দাও এটা। রিক ভ্রুকুসকে বলল, তুই এখানে কি করছিস? স্নিগ্ধা মলিন এসে বোতলটা রিকের হাত থেকে নিয়ে ফেলে দিয়ে বলল, তোমাকে একা পড়তে দেই কি করে? রিক একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর কিছু না বলে স্নিগ্ধার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্নিগ্ধার প্রথমে একটু থমকে গেল, পরে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলিয়ে দিল। অনেকটা সময় চুপ থাকার পর রিক বলল, জানিস, নীলপরি আর আদ্রিয়ানকে একসাথে দেখলে আমার খুব কষ্ট হয়। বুকটা ফেটে যায়, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তখন নীলপরি যখন আদ্রিয়ানের বুকে মাথা রাখে, তখন ইচ্ছে করে মেরে ফেলি ওকে, একদম মেরে ফেলি। আমার না বড্ড হিংসা হয়। জীবনে প্রথম আমি আদ্রিয়ানকে হিংসা করেছি, কিন্তু দুজন মানুষই আমার খুব কাছের। নিজের সুখের জন্য দুজনকে একসাথে কষ্ট দিতে পারবো না আমি, কিন্তু আমিও তো কষ্ট সহ্য করতে পারছি না, একটুও পারছি না, খুব কষ্ট হচ্ছে। কি করব আমি? হঠাৎ করে স্নিগ্ধা বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি রিকদা। অনিমার চোখে দু হাত দিয়ে আদ্রিয়ান একটা রুমে নিয়ে এলো ওকে। প্রায় আধ ঘন্টা গাড়ি চালিয়ে ওকে নিয়ে এখানে এসছে আদ্রিয়ান। ভেতরে আসার আগেই চোখে হাত দিয়ে ঢেকে দিয়েছে। অনিমা বারবার জিজ্ঞেস করেই চলেছে কি হয়েছে, কোথায় নিয়ে যাবে, কিন্তু আদ্রিয়ান কোনো উত্তরই দিল না কোনো। রুমে এনে চোখটা ছাড়তেই অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো। এখানেও বেশ চমৎকার করে রুম সাজানো, বিভিন্ন ফুল আর কালারফুল মোমবাতি দিয়ে। একপাশে দেয়াল নেই, পুরোটাই কাচের, যেটা অর্ধেকের বেশি খুলে রাখা হয়েছে। বাইরে বিশাল ব্যালকনি আর আকাশের পূর্ণ চাঁদ স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলো বিনা বাধায় রুমে এসে ছড়িয়ে যাচ্ছে। বিছানায় ফুল দিয়ে ওদের দুজনের নামও লেখা আছে। সবটা দেখে অনিমার চোখ ধাঁধিয়ে গেল এক প্রকার, সেই সাথে ভেতর ভেতর এক প্রকার কম্পন হচ্ছে। আদ্রিয়ান পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল অনিমাকে। ওর কাঁধে থুতনি রেখে মৃদু আওয়াজে বলল, কেমন লাগলো? হঠাৎ করেই অনিমা ভীষণ লজ্জা পেয়ে গেল। লজ্জায় কিছু বলতে পারছে না মেয়েটা। এর আগে যে আদ্রিয়ান ওকে একেবারেই ছোঁয়নি তা কিন্তু নয়, কিন্তু আজকের ছোঁয়া ওর কাছে সবচেয়ে আলাদা মনে হচ্ছে। ওর সমস্ত রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। তাই চোখ বন্ধ করে শুধু ধীরে ধীরে শ্বাস নিচ্ছে সে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমাকে সমস্ত রূপেই আমার কাছে আস্ত মায়াবিনী মনে হয়, তাই আলাদা করে রূপের প্রশংসা করতে পারলাম না। বলেই অনিমার গলায় ধীর গতিতে একটা লকেট পরিয়ে দিয়ে কাঁধে একটা চুমু খেলো। অনিমা কেঁপে উঠলো সাথে সাথে। চোখ বন্ধ করে আদ্রিয়ান হাত খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। আদ্রিয়ান অনিমার কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। অনিমা চোখ বন্ধ করে রেখেছে এখনো। আদ্রিয়ান হালকা করে মুখে ফু দিতেই অনিমা আস্তে আস্তে চোখ খুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানের ঠোঁটে দুষ্ট হাসি ঝুলে আছে। অনিমা সাথে সাথে চোখটা সরিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তোমার উপহার ছিল এটা। অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। ওর অজান্তেই ওর ঠোঁটেও হালকা হাসি ফুটে উঠেছে। আদ্রিয়ান এবার অনিমার দিকে আরেকটু এগিয়ে এসে মোহনীয় কণ্ঠে বলল, জান পাখি। অনিমা কেঁপে উঠল। আদ্রিয়ানের এই ডাকের উপরই ও বরাবরই ভীষণ দুর্বল। তার উপর যদি এভাবে ডাকে। আদ্রিয়ান আবারও বলল, আজকে তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে পারি, দেবে সে অধিকার। অনিমার এক মুহূর্তের জন্য বলতে ইচ্ছে করছিল, আমি তো পুরোটাই আপনার, কিন্তু বলতে পারলো না। শুধু একরাশ লজ্জা নিয়ে আদ্রিয়ানের বুকে মুখ লোকালো। আদ্রিয়ানের ঠোঁটেও মুচকি হাসি ধরা দিল। ওর জান পাখি কিছু না বলেও অনেক কিছু বলে দিয়েছে ওকে। তাই পরম আবাসে দু হাতে আগলে নিল নিজের মায়াবিনীকে। এদিকে আদ্রিয়ানের অপেক্ষা করতে করতে যখন ওদের সবার ঘুমে ঢুলুঢুলু অবস্থা, তখনই অভ্র এসে জানালো যে আদ্রিয়ান ব্যালকনি দিয়ে ভেতরে ঢুকে গেছে। এতটুকু জানিয়ে অভ্র একটা মেয়েকে হাসি দিয়ে রুমে চলে গেল। আসলে এই মিথ্যাটা আদ্রিয়ানেরই শেখানো। ওরা সবাই বোকা বনে গেল, সাথে রাগও হলো। নাহিদ বলতো, প্রথম প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, এবার দ্বিতীয় প্ল্যান চলবে।
এবার শুরু হলো আদ্রিয়ান আর অনিমার ফোনে ফোন করা, কিন্তু কোনো লাভ হলো না। ফোন ধরছে না কেউ। দরজার টোকা থেরাপিও চললো, চালানো হলো, কিন্তু কোনো রেসপন্স নেই। ওরা সবাই বেশ অবাক হলো, শোনার চেষ্টা করলো ভিতরে কি হচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। আদিপ বলল, কি বাসর করতেছে রে ভাই, নো এফেক্ট। কিন্তু না, হাল ছাড়া যাবে না। ওরা আবারও ওদের চেষ্টা চালাতে লাগলো। অনিমা আদ্রিয়ানকে ডিস্টার্ব করার নানা রকম ফন্দি করতে করতে এক পর্যায়ে দরজার সামনে ফ্লোরে এলোমেলো হয়ে এক একজন এক একভাবে ঘুমিয়ে পড়লো ওরা। এদিকে রাত ৩টা বাজে। বাইরে থেকে আসা মৃদু বাতাসের রুমের পর্দাগুলো হালকা নড়ছে, মোমবাতিগুলো সব নিভে গেছে। তবুও বারান্দা দিয়ে আসা পুরো চাঁদের উজ্জ্বল আলোয় গোটা রুম হালকা আলোকিত হয়ে আছে। আদ্রিয়ানের উন্মুক্ত মুখে মাথা রেখে পরম শান্তিতে চোখ বন্ধ করে রেখেছে অনিমা, কিন্তু ঘুমায়নি এখনো। যদিও চোখে হালকা ঘুম এসেছে এতক্ষণে, কিন্তু আপাতত ও এখন আদ্রিয়ানের শরীর থেকে আসা মাতাল করা ঘ্রাণে হারিয়ে যাচ্ছে বারবার। কিছুক্ষণ পর অনিমার চুলে আঙ্গুল বোলাতে বোলাতে আদ্রিয়ান বলল, কি ব্যাপার, ঘুমাবে না? সকাল 7টার মধ্যে কিন্তু আমাদের আবার বাড়ি পৌঁছাতে হবে। অনিমা কিছুই বলল না, শুধু আদ্রিয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। ও ঠোঁটের কোটে হাসি ঝুলে আছে হালকা। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললো। আজ ওর শান্তির ঘুম হবে, পরম শান্তির। অন্যদিকে সকাল 8টার দিকে রিক আর স্নিগ্ধা আবরার ম্যানশনে ফিরল। দুজনেই বেশ চুপচাপ হয়ে আছে। সারা পথ কেউ আর কোনো কথা বলেনি। অজানা এক কারণে দুজনের মধ্যেই সংকোচবোধ হচ্ছিল। রিক স্নিগ্ধা সারা রাত সেই ফার্ম হাউসে ছিল। স্নিগ্ধা রিককে ভালোবাসার কথাটা বলার পর রিক কিছুক্ষণ চুপ ছিল। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমি আগে কিছুটা অনুমান করেছিলাম, কিন্তু ভেবেছিলাম আমার মোড়ের ভুল। দেখ স্নিগ্ধ, নীলপরি আমার অনেকটা জোরে ছিল, এখনও আছে। ভবিষ্যতের কথা জানি না, ও এখন অন্য কারো, আমার ভাইয়ের বউ। ও আমার ভাগ্যে ছিল না। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি চিরকাল দেবদাস হয়ে জীবনযাপন পার করে দেব। আমি মুভ অন করব, অবশ্যই করব, কিন্তু আমার একটু সময় চাই রে। এখনই আমি কিছু ভাবতে পারবো না। তবে একটা কথা দিতে পারি, যেদিন আর যখনই হোক না কেন আমার বউ তুই হবি। সেটা তুই আমাকে ভালোবাসি না বললেও আমি ঠিকই করে নিতাম। আর রইল আমার ভালোবাসার কথা। দ্বিতীয়বার ভালোবাসা যদি সত্যি সম্ভব হয়ে থাকে, তাহলে আমার দ্বিতীয় এবং শেষ ভালোবাসাও তুই হবে। স্নিগ্ধা মনোযোগ দিয়ে শুনছিল রিকের কথাগুলো। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল ওর। এছাড়া আর কিছুই তো প্রয়োজন নেই ওর। এর চেয়ে বেশি কি চাই? কারো জীবনের প্রথম ভালোবাসা হতে পারা সৌভাগ্যের, কিন্তু কারো জীবনের শেষ ভালোবাসা হয়ে উঠতে পারা পরম সৌভাগ্যের। এমন ভাগ্য কজনের হয়? রিক যদি ওকে এইটুকু দিতে পারে তাতেও খুশি। করিডোর দিয়ে হেঁটে ওরা দুজনে নিজেদের রুমের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু আদ্রিয়ানের রুমের সামনটা পাস করতে গিয়ে ওরা দুজনে থেমে গেল। ভ্রু কুঁচকে গেল দুজনেরই। অবাক হয়ে একে অপরের বুকে চাওয়াচাই করে আবারও দরজার দিকে তাকালো। নাহিদ, আদিপ, আশিস, তীব্র, জাবিন, অরুবিতা, স্নেহা, তনয়া সব এখনো অনি আর আদ্রিয়ানের রুমের সামনে পড়ে আছে। এক একজন এক প্রকার মরার মতো করে ঘুমাচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে বলল, কেসটা কি হলো বলো তো? রিক হাত ভাঁজ করে বলল, রাতে ওদের দুজনকে ডিস্টার্ব করার প্ল্যান করেছিল মনে হয়। আদ্রিয়ানকে আমি যতদূর চিনি, ওদের প্ল্যানের আগাটু গোটাটাই ফ্লপ হয়েছে, তাই এখানেই ঘুমিয়ে পড়েছে সব। বলেই হিক করে হেসে ফেলল। স্নিগ্ধা কোমরে হাত রেখে বলল, অদ্ভুত, এরা কি কোনোদিনও মানুষ হবে না নাকি? কি সব আজগুবি বুদ্ধি। চলো উঠাই সবগুলোকে। এরই মধ্যে অনিমা দরজা খুলল। নাহিদ আর আশিস পুরো দরজার সাথে হেলা দিয়েই ঘুমিয়েছিল। অনিমা দরজাটা খোলায় দুজনেই পেছন দিকে পড়ে গেছে। আচমকা এভাবে পড়ে যাওয়াতে দুজনেই হুড়মুড়িয়ে উঠে বসলো। রিক আর স্নিগ্ধা দুজনে হেসে ফেলল ওদের কাণ্ড দেখে, আর অনিমা পুরোপুরি বোকা বনে গেল। সকাল সকাল এরা রুমের দরজার সামনে বসে কি করছে? নাহিদের আশিস বোকা বোকা চোখে তাকিয়ে আছে অনিমার দিকে। রিক আর স্নিগ্ধের হাসির আওয়াজ শুনে আদিপ, তীব্র, জাভিন, অরুমিত, তনয়া, স্নেহা সব উঠে বলল। সবগুলি চারপাশে একবার তাকিয়ে বোঝার চেষ্টা ছিল যে কি হলো। কিছুক্ষণের মধ্যেই সবটা মনে পড়তেই গোল গোল চোখে অনিমার দিকে তাকিয়ে আছে। অনিমা এখনো চোখ ছোট ছোট করে দেখছে ওদের। এরই মধ্যে আদ্রিয়ান উঠে পেল। পরনে একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর জিন্স। চোখ কচলাতে কচলাতে দরজার কাছে এসে লম্বা একটা হাই তুলে কপালে পড়া চুলগুলো নেড়ে ফ্লোরে বসে থাকা বাকিদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তারপর দরজায় এক হাত রেখে বলল, সকাল সকাল সব আমার রুমের সামনে ফ্লোরে বসে আছিস কোন দুঃখে? ধর্মঘট করার প্ল্যান করছিলে নাকি? ওরা সবাই দ্রুত উঠে বলল। আদিপ চোখ কষলে একটু ভালোভাবে তাকিয়ে বলল,
ওই শালা, তুই চিটিং করে ভিতরে ঢুকলি কেন? আদ্রিয়ান নাকে আঙ্গুল ঘষে বলল, মাথা ঠিক কর। আমার রুমে আমি কিভাবে ঢুকবো সেটা টোটালি আমার ব্যাপার, তাই না? বাট কানে কি তুলা গুজে নিয়েছিলি নাকি? টেম্পারলি শুনতে পাওয়ায় ফিচার আনস্টেল করে দিয়েছিলি? অনিমা এবার বুঝতে পারছে কাল রাতে আদ্রিয়ান কেন এসব করছিল। সত্যিই কি দুষ্ট পরিকল্পনা ছিল এদের? হ্যাঁ, কাল এখানে থাকলে তো অনিমা বারবার লজ্জা পেয়ে মরেই যেত। তবে ওর বড়টারও মাথায় কম বুদ্ধি নেই, মানতেই হবে। দেখতে হবে তো বড়টা কার। হ্যাঁ, এসব ভেবে আপন মনে হাসলো অনিমা। আদ্রিয়ান বলল, সবগুলো গাধার দল। বাসরাতে যা হয় সেটাই হচ্ছিল, সিম্পল। আমার কথা ছাড়, তোদের কথা বল। আমার রুমের সামনে ফ্লোরে এভাবে পড়েছিলি কেন? পাহারা দিচ্ছিলি বুঝি? এই না হলে বন্ধুর বাসর ঘরের সামনে বসে সারা রাত বসে মশা মারতে মারতে পাহারা দিচ্ছিলাম, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। বাহ, এই কাজের পুরস্কার হিসেবে আজ আমাদের বাড়িতে তোদের খাওয়া ফ্রি করে দিলাম। যা। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এটা কোনো কথা হলো? ওরা তো এমনিতেই ইনভাইটেড। ওদের এত অবাক চাহনিকে পাত্তা না দিয়ে আদ্রিয়ান বলতো, জান পাখি, জামা বের করে দাও তো, আমি শাওয়ার নেব। বলেই আদ্রিয়ান ভেতরে চলে গেল। অনিমাও একবার হতাশ চাহনি দিয়ে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। ওরা এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। রিকের দিকে ওদের চোখ পড়তেই রিক মেকি এসে বলল, আরও মশা মারো বসে বসে। বলেই চলে গেল নিজের রুমে। স্নিগ্ধাও হাসতে হাসতে চলে গেল, আর বাকিরা এখনো থ মেরে আছে। কি হলো ব্যাপারটা? ওরা এখনো এই রহস্য উদ্ঘাটন করতে পারছে না যে সারা রাত ওদের এতভাবে জ্বালানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না কেন। আবরার ম্যানশনে আজ লোকজনের ভিড় অনেক বেশি। প্রথমত একটা বিয়ে বাড়ি, দ্বিতীয়ত একজন সেলিব্রিটির রিসেপশন। তাই মিডিয়ার লোক, বিভিন্ন সিঙ্গার, অ্যাক্টর, ডিরেক্টর অনেকেরই আসার কথা। অনেকে এসেও গেছে। সকলে এই মুহূর্তে কাজে ভীষণ ব্যস্ত। অনিমাকে আজও আবার সাজতে হচ্ছে। আজ একটু বেশি বিরক্ত হচ্ছে অনিমা। এই 3 দিনে কতবার সাজতে হয়েছে ওকে হিসেব নেই। এক এক রিচুয়ালসের জন্য এক এক রকম সাজ। মাথা ধরে যাচ্ছে ওর এক প্রকার। স্নিগ্ধা, অরুমিতা, স্নেহা, জাবিন, তনয়া 5 জনই অনিমার রুমে বসে আছে। স্নিগ্ধা আর অরুমিতা সাজাচ্ছে, বাকিরা সাহায্য করছে। তখনই আশিস এলো রুমে। স্বর্ণের চুড়িগুলো দিতে এসেছিল, কিন্তু এগুলো দিয়ে যাওয়ার সময় অরুমিতার দিকে কয়েক পলক স্থির দৃষ্টি নিক্ষেপ করেছিল। অপরদিকে আশিসকে দেখে অরুমিতার হাসি খুশি মুখটা কালো হয়ে গেছে, যেটা অনিমা খুব ভালোভাবে খেয়াল করেছে। আশিস চলে যেতেই অনিমা বলল, কি ব্যাপার বলো তো? আমি কয়েক মাস যাবতই খেয়াল করছি যে তোদের মধ্যে না কিছু একটা চলছে। প্রথম থেকেই তোরা একে অপরের প্রতি কেমন একটা বিহেভ করছিস। আগে থেকেই চিনতিস তোরা একে অপরকে? ওরা উৎসুক চোখে তাকালো অরুমিতার দিকে। অরুমিতা কিছু বলার আগেই অনিমা বলল, দেখ, তুই কথা ঘোরাবি না একদম। আমি আগেই তোকে জিজ্ঞেস করতাম, কিন্তু করিনি। ভেবেছিলাম তুই নিজেই বলবি, কিন্তু বলিসনি। এবার জিজ্ঞেস করছি, তাই সরাসরি বলে দে। অরুমিতা কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সবটা বলল ওদের। কলেজ লাইফে আশিসের প্রথম মেসেজ, অরুমিতা রিপ্লাই করা, কথা বলতে বলতে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়া, ওদের 6 মাস চলতে থাকার সম্পর্ক সবটাই বলল। অনিমা অবাক হয়ে বলল, সম্পর্কটা ভাঙলো কি করে? অরুমিতা মরুন হেসে বলল, ও নিজেই ভেঙে দিয়েছে। হঠাৎ একদিন ফোন করে বলল ওর পক্ষে এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব না। কেন, কি কারণে কিছু বলেনি, শুধু বলেছে ও এই সম্পর্ক রাখতে পারবে না। স্নিগ্ধাও অবাক হয়ে বলল, শুধু শুধু এইভাবে না করে দিল। অরুমিতা বলল, না, কারণ ছিল, সেটা পরে জেনেছিলাম। ওর প্রেমা নামের একটা মেয়ের সাথে আগে থেকেই সম্পর্ক ছিল। আমার সাথে সম্পর্ক জড়ানোর আগে থেকেই ঠকাচ্ছিল আমাকেও। ভালোই বাসেনি কোনোদিন আমায়। আমি বোকা ছিলাম যে ওকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। স্নেহা আগে থেকেই জানতো সব, তাই কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু সবাই বেশ অবাক হয়ে গেছে, কারণ আশিস এমন করেছে ওরা ভাবতেই পারছে না। স্নিগ্ধা বলল, তাহলে এখন উনি কি চায়? অরুমিতা একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলে উঠল, কি জানি, এখন হঠাৎ ওনার আমার প্রতি ভালোবাসা আবার উতলে উঠেছে মনে হচ্ছে। বারবার ফোন করা, দেখা করতে চাওয়া, মেসেজ করা, এসবই চলছে কয়েক মাস যাবৎ। কিন্তু আমি কখনো ওনাকে ক্ষমা করতে পারবো না, আর না ওনার কাছে ফিরবো। বলেই অরুমিতা চোখের কোণে জমা জলটা মুছে ফেলল। অনিমা কিচ্ছু বলবে তার আগেই মিসেস রিমা এসে তাড়া দিল ওদের সাজিয়ে নিচে নিয়ে যাওয়ার জন্য। ওরা সবাই একে অপরের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলল। এসব নিয়ে পরেও আলোচনা করা যাবে। নিমন্ত্রিত অতিথিরা সব চলে এসছে। অনিমাকেও সাজিয়ে নিচে নিয়ে আসা হয়েছে। অনিমা নীলের মধ্যে অ্যাশ রঙের ডিজাইন করা একটা শাড়ি পরেছে আজ। সাইড সিঁড়ি করে খোপা করে ফুলের
গাজরা লাগিয়েছে চুলে। আদ্রিয়ানও অ্যাশ কালারের একটা পাঞ্জাবি পরেছে যার বাটন আর কলারের বর্ডার নীল রঙের। চুলগুলো বরাবরের মতোই কপালে পড়ে আছে। অনিমাকে নিচে নামতে দেখে আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বুকের পা পাশে হাত দিয়ে ঘাড় হালকা বাঁকা করলো। অনিমা ভ্রু কুচকে তাকাতে আদ্রিয়ান চোখ টিপ পেরে দিল। অনিমা আদ্রিয়ানের এমন কাজে লজ্জা পেয়ে চোখটা নামিয়ে ফেললো। লোকটা এমন কেন, বারবার শুধু লজ্জা দেয়। সবাই নানা রকম কাজে ব্যস্ত। হঠাৎ জাবিনের চোখ পড়লো অভ্রের দিকে। অভ্র ফোনে কথা বলতে বলতে ওপরের দিকে যাচ্ছে। জাবিন কয়েকদিন যাবতে খেয়াল করছে যে অভ্রকে একটু বেশি এড়িয়ে চলে, বিশেষ করে জাবিনের ভালোবাসি কথাটা বলার পর থেকে। জাবিন কিছু একটা ভেবে অভ্র পেছন পেছন গেল। অভ্র ছাদে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে। কথা বলা শেষ করে পেছনে করে তাকিয়ে রেখে জাবিন দাঁড়িয়ে আছে। অভ্র পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু জাবিন আটকে দিল। ভ্রু কুচকে বলল, সমস্যা কি তোমার? ইগনোর করছো কেন আমাকে? অভ্র স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার সাথে রেগুলার কথা বলার মতো সম্পর্ক মনে হয় আমার নেই। আমি তোমার বড় ভাইয়ের বিয়ে, তোমার না। জাবিন মুচকি হেসে বলল, রেগুলার কথা বলার সম্পর্কই তো তৈরি করতে চাইছি, কিন্তু তুমি তো এখনো উত্তরই দিলে না। অভ্র আবারও চলে যেতে নিলেই জাবিন অভ্রের কলার ধরে বলল, একদম না, আজ চলে যাওয়ার চেষ্টাও করবে না। আগে আমার উত্তর দিয়ে তবে যাবে, না হলে ছাড়বো না। জাবিন, ছাড়ো। বললাম না, আগে আমার উত্তর চাই। অভ্র এবার একটু রেগে গেল। দু হাত দিয়ে জাবিনের কাছ থেকে কলাটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার উত্তর হলো না। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হতে পারে না, কারণ আমি কমিটেড। আমার গার্লফ্রেন্ড আছে। সকালের মিষ্টি মৃদু রোদের আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। সারা রাত বৃষ্টি হয়েছিল, তাই সকালটা একটু বেশি উজ্জ্বল। থাই গ্লাস দিয়ে আসা রোদের সেই উজ্জ্বলতা ছড়িয়ে পড়েছে আদ্রিয়ানের রুমে। অনিমা গোসল করে বের হয়ে দেখে আদ্রিয়ান এখনো ঘুমাচ্ছে। অনিমা চুল থেকে টাওয়ালটা সারিয়ে চেয়ারে মেলে রেখে আস্তে আস্তে গিয়ে আদ্রিয়ানের বরাবর ফ্লোরে বসে পড়ল। আদ্রিয়ান খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপাল অব্দি পড়ে আছে। খোঁজা খোঁজা দাড়ির সাথে এই এলোমেলো রূপ বেশ লাগছে দেখতে, একদম ইনোসেন্ট। অনিমা মুচকি এসে আদ্রিয়ানের চুলে হাত বুলিয়ে কপালে আলতো করে ঠোঁটটা ছুঁয়ে দিল। চোখ বন্ধ রেখে আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে দিল। চোখ না খুলেই বলল, একটা অবলা ছেলেকে এভাবে ঘুমন্ত অবস্থায় পেয়ে সুযোগ নিচ্ছ? এটা কি ঠিক জান পাখি? অনিমা হালকা চমকে উঠল। আদ্রিয়ান জেগেছিল, ও বুঝতেই পারলো না। কি সাংঘাতিক লোক। ও মুখটা কাঁচুমুচু করে উঠে দাঁড়িয়ে বলল, 8:30 বেজে গেছে। আজ না আপনি স্টুডিওতে যাবেন? আমাকেও তো ভার্সিটিতে ড্রপ করে দেবেন নাকি? উঠুন, লেট হয়ে যাবে তো। বলেই চলে যেতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দিল। অনিমা প্রথমে ভয় পেয়ে গেল, পরে ভ্রু কুচকে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, সকালটা বউয়ের এমন মিষ্টি আদর দিয়ে শুরু হলো, বউকে আদরটা রিটার্ন না করলে খুব খারাপ দেখাবে ব্যাপারটা। বলেই আদ্রিয়ান অনিমার গালের কাছ থেকে ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে শব্দ করে একটা চুমু দিল। এরপর অনিমার নাকে নাক ঘষে বলল, এবার ঠিক আছে। অনিমা চোখ ছোট ছোট করে কিছুক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আপনি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছেন রকস্টার সাহেব। বউয়ের সাথে করবো না তো কি অন্য কারোর সাথে করব? অনিমা আদ্রিয়ানের পেটে হালকা আঘাত করে বলল, মেরে ফেলবো কিন্তু। আদ্রিয়ান শব্দ করে হেসে দিল। অনিমা গাল ফুলিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রইল। 9টার দিকে আবরাম ম্যানশনে সবাই একসাথে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে। সবাই বসার পর অভ্র এসে বসলো। সবাই টুকটাক কথা বললো। অভ্র অনেকটা চুপচাপ বসে আছে, চোখ মুখ শুকনা দেখাচ্ছে, যেটা আদ্রিয়ানের চোখ এড়ায়নি, কারণ ও অভ্রকে খুব ভালোভাবেই চেনে। গত 2 সপ্তাহ যাবতীয় দেখে আসছে অভ্র আগের মতো কথাবার্তা বলছে না, তাই কথার মাঝে বারবার অভ্রের দিকে তাকাচ্ছিল। কিন্তু জাবিন এখনো নামেনি আজ। মিসেস রিমা কয়েকবার ডাকার পর জাবিন নিচে নেমে এলো। রোজকার মতো চোখ দুটো আজও লালচে হয়ে আছে। মিসেস রিমা বললেন, কি ব্যাপার? কয়েকদিন যাবত দেখছি প্রায় সকালবেলা তো চোখ লাল হয়ে থাকে, কি হয়েছে? কথাটা শুনে সবাই তাকালো জাবিনের দিকে, কিন্তু অভ্র তাকায়নি। জাবিন একটু হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না মা, আসলে কয়েকদিন যাবত একটু রাত জেগে পড়ছি তো তাই। আদ্রিয়ান ভ্রু কুচকে বলল, কিসের পড়া? এখন তো অ্যাডমিশনই নিসনি। আরে টেক্সট বুক না, গল্পের বই পড়ছিলাম আর কি। বলে জাবিন দ্রুত খাওয়ার মনোযোগ দিল। আদ্রিয়ান আর কিচ্ছু বলল না। অভ্র এবার এক পলকে তাকালো জাবিনের দিকে।
সেদিন সাদে অভ্র ভালোবাসার কথা বলার পর জাবিন থমকে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ও তো বিশ্বাসই করতে চায়নি যে অভ্র কারো কাছে কমিটেড। ও কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, তুমি মিথ্যে বলছো। অভ্র সোজাসাপটা উত্তর ছিল যে, তোমাকে শুধু শুধু মিথ্যা বলার কোনো কারণ নেই আমার কাছে, আমি সত্যি কমিটেড। জাবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে সরে আসেও। এরপর দুদিন চলে যায়। এ দুদিন জাবিন অভ্রর সাথে কয়েকবার কথা বলেছে, কিন্তু অভ্র শুনেও শোনেনি। আবার কখনো বলতেও চাইলেও অভ্র জাবিনকে সে সুযোগটাও দেয়নি। রাতে বাড়ি ফিরে অভ্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে জাবিন বসে আছে ওর বিছানায়। জাবিনকে এভাবে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকে ফেলে জিজ্ঞেস করেছিল এখানে কি করছে। জাবিন সেদিন পাগলামোর সব সীমা পেরিয়ে গিয়েছিল, পাগলের মতো কান্নাকাটি করেছিল। বারবার অভ্রকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, শুধু একবার বলো তুমি মিথ্যে বলছো। এরকম হতে পারে না, তুমি অন্য কারোর হতে পারো না। প্লিজ বোঝার চেষ্টা করো, ভালোবাসি আমি তোমাকে, খুব ভালোবাসি। অভ্র কোনোভাবে বোঝাতে পারছিল না জাবিনকে। শেষে বাধ্য হয়ে একটা চর মেরে দেয় জাবিনের গালে। জাবিন একদম চুপ হয়ে যায়। অভ্র ঝাঁঝালো কণ্ঠে বলেছিল সেদিন, লজ্জা করছে না তোমার? আমি বারবার বলছি আমি কমিটেড, কেউ আছে আমার জীবনে, তবুও তুমি এসব বলছো। আর হঠাৎ তুমি তুমি কেন করছো? পারমিশন নিয়েছো আমার? আমি তোমার ভাইয়ের বিয়ে, তোমার না। কতবার বলবো? তুমি আদ্রিয়ান আবার আর জুহাইয়ারের বোন জাবিন, এরকম হ্যাংলামও তোমাকে মানায় না। প্লিজ যাও এখান থেকে, যাও।